আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবারও আলোচনা করব পদার্থবিজ্ঞান বিষয়ের গতিবিদ্যা চ্যাপ্টারে বিগত বছরগুলোতে বুয়েট, রুয়েট, চুয়েট পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছিল সেসব প্রশ্ন ও তার সমাধান নিয়ে। তো তার আগে আমরা দেখি যে ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য কি কি টেকনিক্স আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট এসব ভর্তি পরীক্ষা হয় লিখিত। লিখিত ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য আমাদের প্রথমে দরকার টাইম ম্যানেজমেন্ট। এটা টাইম ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের যে নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকগুলো প্রশ্নের সমাধান করতে হয়, সেই সময়গুলোতে যে প্রশ্নের উত্তর আমি ভালো পারি বা যে বিষয়ে আমার দক্ষতা রয়েছে সেই বিষয়টা আমরা আগে লিখতে চেষ্টা করব। এতে করে একটা সহজ বিষয় সমাধান করতে যদি তুমি না পারো তাহলে তুমি অনেক দূর পিছিয়ে যাবে, কারণ ওই বিষয়টা অন্যরা সবাই পারবে, কিন্তু একটা কঠিন বিষয় তোমার জন্য যেমন কঠিন সবার জন্য তেমন কঠিন। তো আমরা চেষ্টা করবো ভর্তি পরীক্ষায় যেন আমরা টাইম ম্যানেজমেন্টটিকে খেয়াল রাখি। পরবর্তীতে আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করার জন্য শর্টকাটটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভর্তি পরীক্ষায় প্রথমত একটা নির্দিষ্ট জায়গা দেওয়া, ওই স্পেসটুকুর মধ্যে আমাদের উত্তরটা ফিল আপ করতে হয়। এক্ষেত্রে অনেক প্রশ্নের সমাধান যদি আমি বিস্তারিত করতে চাই সেক্ষেত্রে আমার ওইখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা নাও পেতে পারি। এজন্য আমাদের শর্টকাটটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক প্রশ্ন বিস্তারিতভাবে হাইলাইট করার জন্য আমাদের অনেক সময় গ্রাফ বা টেবিল ইউজ করতে হবে, কারণ এর ফলে খুব অল্প জায়গার মধ্যে আমরা আমাদের প্রশ্নটাকে হাইলাইট করতে পারি যাতে শিক্ষকও বুঝতে পারে এবং আমাদেরও বুঝতে সুবিধা হয়। আজকে আমরা দেখবো কিভাবে শর্টকাট প্রয়োগ করে বিভিন্ন প্রশ্ন সমাধান করা যায় এবং অনেক প্রশ্ন আমাদের কাছে একটু জটিল মনে হলেও সেক্ষেত্রে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আগাতে পারি। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, ভর্তি পরীক্ষায় লিখিত অংশগুলোতে একটা প্রশ্নের উত্তর যদি সম্পূর্ণভাবে সঠিক নাও হয় তবু আমরা পার্শিয়াল মার্কস পেতে পারি। তো সেজন্য আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো সমাধান করার জন্য। এক্ষেত্রে আমরা পার্শিয়াল মার্কস পেতেও পারি, কিন্তু এই পার্শিয়াল মার্কসের উপর নির্ভর করা যাবে না, আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা সম্পূর্ণভাবে সমাধান করতে পারি। তো আমরা কথা না বেরিয়ে শুরু করি। এখন আমরা আলোচনা করব বুয়েট 13-14 সালে আসা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এবং যদিও এই প্রশ্নে মনে হতে পারে পর্যাপ্ত পরিমাণে উপাত্ত দেয়া নেই, কিন্তু আসলে এই প্রশ্ন থেকে আমরা এই প্রশ্নে যা চেয়েছে সেটি বের করতে পারি। তো প্রশ্নটি এরকম: ভূমি থেকে নিক্ষিপ্ত একটি বস্তু 4 সেকেন্ড পরে নিক্ষেপণ বিন্দু হতে 58.8 মিটার দূরে পুনরায় ভূমিতে ফিরে আসে। অর্থাৎ ভূমি যদি এটা হয়, এটা থেকে নিক্ষিপ্ত একটা বস্তু 4 সেকেন্ড সময় পর ভূমি থেকে 58.8 মিটার দূরে এই বিন্দুতে ফিরে আসে, ও থেকে ডি বিন্দুতে ফিরে আসে। নিক্ষেপণ বেগের মান ও বস্তুটির সর্বাধিক উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এখানে আমার বেগের মান বের করতে হবে, ইউ যদি ধরি ইউ বের করতে হবে এবং সর্বাধিক উচ্চতা বের করতে হবে। তো এই প্রশ্নে যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখি। এখানে দেওয়া আছে 4 সেকেন্ড সময় পর ভূমিতে ফিরে 58.5 মিটার দূরত্ব অতিক্রম করো। এই যে 4 সেকেন্ড, অর্থাৎ বস্তুটি 4 সেকেন্ড সময় ও বিন্দু থেকে পুনরায় ভূমিতে ডি বিন্দুতে ফিরে আসে, এই 4 সেকেন্ডকে আমরা বলি বিচরণকাল। বিচরণকাল টি ইজ ইকুয়ালস টু 4 সেকেন্ড। টি সমান আমরা জানি টুয়াইস ইউ সাইন আলফা, যেখানে আলফা হচ্ছে নিক্ষেপণ কোণ। নিক্ষেপণ কোণ আলফা হয় ডিভাইডেড বাই জি ইজ ইকুয়ালস টু 4 ইজ ইকুয়ালস টু টুয়াইস ইউ সাইন আলফা ইজ ইকুয়ালস টু 4 ইনটু জি। জি এর মান হচ্ছে 9.8। তো টুয়াইস ইউ সাইন আলফা ইকুয়ালস টু 4 জি, এটি একটি সমীকরণের সাহায্যে রাখি। এবং এখানে দেওয়া আছে 58.5 মিটার দূরত্বে আবার ভূমিতে পৌঁছে। এই 58.5 মিটার হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা, অর্থাৎ যেহেতু ভূমিতে পৌঁছে যেহেতু আনুভূমিক পাল্লা ইজ ইকুয়ালস টু আমরা জানি ইউ স্কয়ার সাইন টুয়াইস আলফা ডিভাইডেড বাই জি ইজ ইকুয়ালস টু 58.5। এখন আমরা সাইন টুয়াইস আলফা সূত্র জানি, 2 সাইন আলফা ইনটু কস আলফা। তো ইউ স্কয়ার থাকলো 2 সাইন আলফা ইনটু কস আলফা ডিভাইডেড বাই জি ইজ ইকুয়ালস টু 58.5। এখন আমরা এই 2 সাইন আলফা এবং এই ইউ যদি একসাথে নেই, অর্থাৎ এটা মেলানোর জন্য টুয়াইস ইউ সাইন আলফা ইনটু ইউ কস আলফা ইজ ইকুয়ালস টু জিটা যদি এর পাশে নেই 58.5 ইনটু জি। এখান থেকে আমরা পাই টুয়াইস ইউ সাইন আলফার মান যেহেতু আমরা জানি এখনো সমীকরণ থেকে 4g 4 ইনটু জি ইনটু ইউ কস আলফা ইজ ইকুয়ালস টু 58.g। এক্ষেত্রে জি, এটা জি গেল। এখন আমরা জানি ইউ কস আলফা ইজ ইকুয়ালস টু 58.5 ডিভাইডেড বাই 4। এখান থেকে আমরা ইউ এর মান পাবো 14.7। এটা হচ্ছে ইউ কস আলফার মান। এখন এই 1 নং সমীকরণ থেকে আমরা টুয়াইস ইউ সাইন আলফার মান জানি এবং
2 নং সমীকরণ থেকে আমরা ইউ কস আলফার মান জানি। তো আমরা যদি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো twice u sin alpha divided by u cos alpha is equals to 4 into 9.8 divided by 14.7। অর্থাৎ এক্ষেত্রে u sin alpha divided by u cos alpha সমান হবে u কাটা এই মানটা হবে tan alpha is equals to 2 দিয়ে আমরা যদি 4 কে কাটি তাহলে হয় 2, অর্থাৎ 19.6 divided by 14.7। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা আলফার মান বের করি আলফা is equals to tan inverse 19.6 divided by 14.7। এই ক্ষেত্রে আলফার মান আসবে 53.13 সামথিং এত ডিগ্রি। এই ক্ষেত্রে আমাদের নিক্ষেপণ কোণটা হচ্ছে 53.13 ডিগ্রি। এখন আমরা এই নিক্ষেপণ কোণের মানটা যদি 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা পাই twice u into sin 53.13 degree is equals to 4 into 9.8। এখান থেকে আমরা u এর মানটা পাবো u is equals to 19.6 divided by sin 53.13 is equals to আমরা এখান থেকে u এর মানটা পাবো 24.5 মিটার পার সেকেন্ড যদি আমার ভুল না হয়ে থাকে, তাহলে এই u এর মানটা হচ্ছে 24.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই ক্ষেত্রে নিক্ষেপণ বেগের মান 24.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই ক্ষেত্রে এই ম্যাথের একটা পার্ট আমরা করে ফেললাম। এখন এর পরবর্তী অংশে আমাদের বের করতে হবে সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা h equals to আমরা জানি u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এই ক্ষেত্রে u এর মান আমরা জানি 24.5 স্কয়ার গুণন sin স্কয়ার আলফা, অর্থাৎ sin আলফার মান আমরা জানি 53.13 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। এখান থেকে আমরা যে মানটা বের করব সেটি হবে আমার h এর মান, অর্থাৎ সর্বাধিক উচ্চতা। তো প্রথমে এই প্রশ্নের ক্ষেত্রে মনে হতে পারে যে উপাত্তের কিছু ঘাটতি রয়েছে, কিন্তু আসলে যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করি এবং 1 নং সমীকরণের মান যদি এই সমীকরণে বসাই তাহলে আমরা আরো একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে 2 নং সমীকরণ। এবং এখানে যেহেতু u cos আলফা আছে এবং u sin আলফা আছে, সেখান থেকে আমরা যদি দুটো ভাগ করি তাহলে সেখান থেকে আমরা tan আলফার একটা সূত্র আছে, tan আলফা অথবা cot আলফা। সেখান থেকে আমরা যেহেতু ওখানে একটা চলক আছে সেটা হচ্ছে আলফা, তো আলফা থেকে আমরা আলফার মানটা বের করতে পারি। তারপরে এই দুইটা সমীকরণে যে কোনো একটাতে বসিয়ে আমরা u এর মানটা বের করতে পারি। u এর মান এবং আলফার মান জানা থাকলে আমরা সহজে h এর মান বের করতে পারি। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব আরেকটি প্রশ্ন নিয়ে, যেটি বুয়েট 8-9 সালে এসেছিল। প্রশ্নটি এরকম: 50 কেজি ভরের এক ব্যক্তি সহ 1950 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থা থেকে প্রথম 10 সেকেন্ড সমতরণে চলল, তারপর 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক কষে 1 সেকেন্ডের মধ্যে গাড়িটিকে থেমে দেওয়া হলো। যাত্রা শুরু 4 সেকেন্ড পর দেওয়া আছে গাড়িটির বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড হলে গাড়িটি থামাতে প্রযুক্ত বলের মান কত এবং গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করে। এক্ষেত্রে এটি আমরা একটি শর্ট প্রসেসে করতে পারি। সেটি হচ্ছে এরকম: যেহেতু এখানে সময়ের সাথে বেগের মান দেয়া আছে, সমবেগে এবং বিভিন্ন ক্ষেত্রে বেগের মান দেয়া আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে সময় বনাম বেগের গ্রাফ হিসেবে প্রকাশ করতে পারি। এই তথ্যগুলোকে সময় বনাম বেগের গ্রাফ হিসেবে প্রকাশ করলে আমরা কি পাই? এখানে দেয়া আছে প্রথম 10 সেকেন্ড সমতরণে চললো, শুরু থেকে 10 সেকেন্ড সময়ে যেহেতু এটি সমতরণে চলে এবং আমরা জানি বেগ বনাম সময়ের গ্রাফটি যদি সরলরেখা হয় তাহলে সেটি সমতরণ নির্দেশ করে। অর্থাৎ শুরু থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমার যে গ্রাফ সেটি হবে একটি সরলরেখা। এই গ্রাফটি হচ্ছে শুরু থেকে 10 সেকেন্ড সময় পর্যন্ত বস্তুটি যে সমতরণে চললো তার গ্রাফ। এখন 10 সেকেন্ড সময় পর বস্তুর বেগ যদি এইটা হয়, যে কোনো একটা বেগ, ধরলাম আমরা এটি ভি হয়, তাহলে এই ভি হবে পরবর্তী 10 মিনিট ধরে চলা একটি বেগ। অর্থাৎ পরবর্তী 10 মিনিট যেহেতু বস্তুটি সমবেগে চলে, 10 মিনিট সমান আমরা এখান থেকে জানি 10 মিনিট সমান হচ্ছে 600 সেকেন্ড। তো 10 সেকেন্ডের পর 600 সেকেন্ড, অর্থাৎ প্রথম থেকে 610 সেকেন্ডে গাড়িটি যাবে এই বেগে, সমান বেগে, এবং শুরু থেকে 610 সেকেন্ডের পর 1 সেকেন্ডের মধ্যে গাড়িটিকে থেমে দেওয়া হলো। অর্থাৎ গাড়িটির বেগ এই বেগ থেকে হঠাৎ করে শূন্য হয়ে গেল এবং এই সময়টি হচ্ছে শুরু থেকে 611তম সেকেন্ড। এখন আমরা এখান থেকে লক্ষ্য করবো বস্তুটি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব কত। তো আমাদের এখানে প্রথম 10 সেকেন্ডের সমতরণ নির্ণয়ের জন্য একটি হিন্টস দেওয়া আছে। সেটি হচ্ছে যাত্রা শুরু 4 সেকেন্ড পর গাড়িটির বেগ 8 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা জানি v is equals to u plus at।
যেহেতু গাড়িটি স্থির অবস্থায় রয়েছে, তো এক্ষেত্রে ইউ এর মান হচ্ছে 0 এবং ভি এর মান দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। তো আমরা ভি ইজ ইকুয়ালস টু 8, ইউ ইকুয়ালস টু 0, এ ইকুয়ালস টু জানি না, টি ইজ ইকুয়ালস টু 4। এক্ষেত্রে এর মান যদি আমরা বের করি, এ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এক্ষেত্রে শুরু থেকে 10 সেকেন্ড সময় পর্যন্ত গাড়িটির যে ত্বরণ, সেই সমত্বরণের মান হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 সেকেন্ড সময় পর গাড়িটি নির্দিষ্ট বেগ লাভ করবে, সেই বেগের মান যদি আমরা বের করি, ভি ইজ ইকুয়ালস টু ইউ এর মান 0, এ ইজ ইকুয়ালস টু 2 এবং টি এর মান হচ্ছে 10 সেকেন্ড সময়, অর্থাৎ ভি এর যে মানটা বের হবে সেটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে নির্দিষ্ট বেগ অর্জন করবে 10 সেকেন্ড সময় পর, সেটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো এই 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটি পরবর্তী 10 মিনিট চলতে থাকবে, এটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগ। এবং এই 20 মিটার পার সেকেন্ড থেকে পরবর্তী 1 সেকেন্ডে গাড়িটির বেগ 0 হবে, অর্থাৎ গাড়িটি থেমে যাবে। তো এখন আমরা দেখবো কিভাবে শর্ট প্রসেসে এই মাত্রার সমাধান করা যায়। বেগ সমান আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু ডিএস ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন হার কারণ হলো বেগ। তাহলে ভি ডিটি ইজ ইকুয়ালস টু ডিএস। তো এখন এখানে যেহেতু আমরা বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করেছি, তো এই লেখচিত্র থেকে যদি আমরা মোট দূরত্বের মানটা বের করতে চাই, তাহলে আমাদের করতে হবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অফ ভি ডিটি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএস। ইন্টিগ্রেশন অফ ভি ডিটি অর্থাৎ এই যে ভি বনাম টি এর লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেটি হবে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, এবং ইন্টিগ্রেশন অফ ডিএস ইজ ইকুয়ালস টু এস, অর্থাৎ আমরা লিখতে পারি এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। অর্থাৎ ভি বনাম টি এর গ্রাফে যদি আমরা ইন্টিগ্রেশন করি বা ক্ষেত্রফল বের করি, সেটি হবে ওই সময়ে বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব। এখন আমরা দেখি এই চিত্রটি একটি ট্রাপিজিয়াম, এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলেই মোট অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। এই ট্রাপিজিয়ামটি যদি হয় এ বি সি ডি, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি এবং এডি এ দুটি বাহু হচ্ছে সমান্তরাল, এডি এবং বিসি হচ্ছে পরস্পর সমান্তরাল, এবং এই বাহুর যে উচ্চতা সেটি হবে আমাদের বেগের মান, অর্থাৎ এই উচ্চতাটুকু সেটি হবে 20, এবং এই বাহুর মান আমরা জানি এটি হবে সময়ের মান। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল, অর্থাৎ এক্ষেত্রে সমান্তরাল বাহু হচ্ছে বিসি এবং এডি। তো বিসি হচ্ছে এই বিসি এতটুকু, তো বিসি যদি আমরা এই ক্ষেত্রে বর্ধিত করি, তাহলে 10 থেকে 610, অর্থাৎ এর পার্থক্যটুকু কত 600। তো বিসি ইজ ইকুয়ালস টু 600 প্লাস এডি এর মান কত, এডি এর মান হচ্ছে এ থেকে ডি পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ সময় পর্যন্ত 611 সেকেন্ড। তো এডি এর মান হচ্ছে 611 গুণন এক্ষেত্রে আমাদের উচ্চতা হচ্ছে 20, অর্থাৎ এক্ষেত্রে আমার মোট অতিক্রান্ত দূরত্ব হবে 1,1,12,0, অর্থাৎ 12,110 মিটার হবে আমার মোট অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা দেখবো শেষ 1 সেকেন্ডে যে গাড়িটিকে থামানো হলো, সেই 1 সেকেন্ডে মোট কত বল প্রযুক্ত করতে হয়েছে। এক্ষেত্রে আমরা দেখি এই সি বিন্দুতে গাড়ির বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, এবং ডি বিন্দুতে গাড়ির বেগ হয়েছে 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এক্ষেত্রে আমরা ত্বরণের মানটি বের করব। তো এক্ষেত্রে সি থেকে ডি বিন্দুতে, সিডি বিন্দুতে যদি আমি কল্পনা করি, সিডি বিন্দুতে আদি বেগ হচ্ছে 20 এবং শেষ বেগ হচ্ছে 0। এক্ষেত্রে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্র থেকে আমরা পাই ভি ইকুয়ালস টু 0, ইউ এর মান হচ্ছে 20, এর মান আমরা জানি না, এবং টি এর মান হচ্ছে 1 সেকেন্ড। তো এখান থেকে আমরা পাই এর মান হচ্ছে -20, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু মন্দন হয়েছে তাই এর মান হচ্ছে -20 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা দেখবো, এখন আমরা জানি এফ ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু এম এ। এম হচ্ছে বস্তুটির মোট ভর, অর্থাৎ এক্ষেত্রে গাড়ির ভর প্লাস এই ব্যক্তির ভর, অর্থাৎ এক্ষেত্রে আমার মোট ভর হচ্ছে 2000 কেজি গুণন এক্ষেত্রে যে ত্বরণের মান সেটি হচ্ছে 20, অর্থাৎ এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে 40,000 নিউটন। আশা করি এই সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করবো আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে।